স্রোতের আশীর্বাদী দিন তারিখ ঠিক হওয়ার কারণে কলেজে না আসার জন্য সার্থক স্রোতকে ধুয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত কলেজে আসা মাত্রই যখন ভিসির কাছে গিয়ে বলতে থাকে যে স্যার আসলে কাল পরশু আমি আসতে পারবো না, কারণ আমার আশীর্বাদ আছে, তখন একথা শোনা মাত্র সার্থক বলতে থাকে যে স্যার একদম ওর এই অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনি সাইন করবেন না, কারণ বিগত কয়দিন ও নিজেও ঠিক করে হয়তো বা বলতে পারবে না যে ও কয়দিন ক্লাস অ্যাটেন্ড করেছে। তখন একথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আমি এখন ক্লাস অ্যাটেন্ড করি বা না করি তাতে কী বাসা যায় বলুন তো, কারণ আমি তো আর ভবিষ্যতে ডাক্তার হব না, তাই না? আমার সেই স্বপ্নটা তো আর যাই হোক না কেন পূরণ হবে না, তাহলে এখন আমি পড়াশোনা করে করবোই বাকি বলুন তো। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে কেন যখন বিয়ের সিদ্ধান্তটা নিয়েছো তখন জিনিসটা ভাবনা চিন্তা করে নাওনি? যখন কিনা তুমি জানোই যে তোমার স্বপ্ন ও লক্ষ্য একটাই যে তুমি ডাক্তার হবে, তা না করে তুমি এখন বিয়ের পিড়িতে বসার জন্য অস্থির হয়ে পড়েছো। কি দরকার ছিল ওই আইপিএস অফিসারটাকে পছন্দ করে বসার জন্য বলো তো? কি দরকার ছিল সম্মতি দেওয়ার এই বিয়ের জন্য? তখন ভিসি ওদের মাঝখানে ইন্টারাপ্ট করে বলতে থাকে যে সার্থক, এই যে প্রশ্নটা করার কিন্তু তোমার একদমই এখতিয়ার নেই স্রোতকে, কারণ স্রোত ওর জীবনের জন্য যেটা বেস্ট হবে সেটাই ও ডিসিশন নেবে, আর ওর ডিসিশনের মধ্যে ইন্টারফেয়ার করার তোমার কি অধিকার আছে বলো তো? তুমি কোন অধিকারে ওর বিয়ের প্রসঙ্গ নিয়ে এরকম করে বারবার করে প্রশ্ন তুলছো বলো তো? তুমি সেদিন আমাকেও বিরক্ত করেছো, কি আসে যায় তোমার বলো তো? ও যাকে ইচ্ছে তাকে পছন্দ করুক না কেন, এটা ওর পার্সোনাল ম্যাটার, তুমি কেন বারবার করে নিজের ইনভলভমেন্ট রাখছো বলো তো? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে স্যার এটা যদি ওর পার্সোনাল ম্যাটার হতো তাহলে হয়তো আমি কোনো কিছু বলতাম না, মাথা ঘামাতাম না, কিন্তু এখন ও এত দিন ধরে পড়াশোনা করে সে এত ভালো ব্রিলিয়েন্ট রেজাল্ট করা সত্ত্বেও ও নিজের ক্যারিয়ারটাকে এরকম করে জলাঞ্জলি দিয়ে আমাদের সকল টিচার্সদের মুখে ঝামা ঘষে দিচ্ছে, তাহলে তো অবশ্যই আমরা এই কথাটি বলবোই, তাই না? তখন একথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে স্যার আমি মানছি যে আপনাদের অনেক বেশি কষ্ট হয়েছে, আমাকে এত ভালো করে পড়াশোনা করাতে গিয়ে আপনাদের যথেষ্ট পরিমাণে কষ্ট হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমি তো কম কষ্ট করিনি বলুন তো, আমি তো আপনার স্বপ্নের দিকেই ছুটছিলাম, কিন্তু তা সত্ত্বেও মাঝখানে যে এত বড় একটা আমার জীবনে ঝড় এসে পড়বে আমি কী করে বুঝবো বলুন তো? যদি সত্যিকার অর্থে আমিও বুঝতাম তাহলে হয়তো বা আমি এই লাইন নিয়ে পড়তামও না। তখন একথা বলা মাত্র সার্থক বলতে থাকে তাহলে এই বিয়েটার জন্য বারণ করে দিলেই পারো, কিন্তু তাও তো দিব্যি সেজে গুজে নির্ঘাত তুমি কালকে আশীর্বাদের অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে বসে যাবে, তাই না, তোমার ওই আইপিএস অফিসারের সাথে। তখন একথা বলা মাত্র সার্থককে স্রোত বলতে থাকে যে স্যার এখন তো আমি বাধ্য হবো, তাই না, এটা করতে, কারণ আমার দিদিভাইয়ের ইচ্ছে, আমার মায়ের ইচ্ছে, সকল পরিবারের যখন ইচ্ছে আমার উপরে, এখন আমি সেটা কি করে ভাঙতে পারি বলুন তো? তাদের অনেক বেশি আশা আমার উপরে। তখন একথা বলা মাত্র সার্থক বলতে থাকে আর বাবার ইচ্ছেটার কোনো দাম নেই, তাই না? এখন সেই মানুষটা চলে গিয়েছে বিদায়, এখন তার ইচ্ছেটাকে তুমি জলাঞ্জলি দিয়ে তোমার অন্য গোটা পরিবারের যা ইচ্ছে তুমি সেগুলো মেটাতে ব্যস্ত হয়ে পড়েছো, তাই না? ভালোই করেছো, নিজের জীবনটাকে এরকম করে অন্যের নাম করে দিয়ে এখন নিজের জীবনে সব কিছু বলিদান দিয়ে এখন তুমি এটাই বলবে। অন্যদিকে স্রোত প্রশ্ন করে ওঠে সার্থককে, যাচ্ছে স্যার আমার জায়গায় আপনি হলে ঠিক কী করতেন? আপনি আপনার পরিবারের সিদ্ধান্তটাকে বেশি প্রাধান্য দিতেন নাকি আপনার ক্যারিয়ারকে? তখন একথা বলা মাত্র সার্থক বলতে থাকে অবশ্যই আমি আমার ক্যারিয়ারটাই খুঁজে নিতাম, কারণ আমার ক্যারিয়ার আর যাই হোক না কেন আমাকে ফিউচারের দিকে এগিয়ে যেতে আমাকে সহায়তা করবে, আমার পরিবার তো সেটা করবে না, আমার পরিবার সবসময় চেষ্টা করবে আমি কী করে পিছিয়ে থাকি। তখন স্রোত বলতে থাকে এখানে তো আপনার এবং আমার মধ্যে ভাবনা চিন্তার ডিফারেন্সটা, তাই না? আমরা তো তার জন্যই দুজন দু প্রান্তে থাকি, দুজন দু রকমের ভাবনা চিন্তা আমাদের, তার সেখানে তো আমরা দুজন আলাদা, তাই না? তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।